সবাইকে গল্প কথা বাই মিকিতে স্বাগত। আজ অষ্টাদশ পর্ব। মিথ্যা কোনো দিন সময়ের পরীক্ষায় জিততে পারে না। সফোক্লিস। সক্রেটিস ধীর পায়ে হাঁটছেন। তিনি এখন 70 বছরের বৃদ্ধ। আগের মতো এত জোরে হাঁটতে পারেন না। আকাশ মেঘমুক্ত, ঝকঝকে পরিষ্কার। তার মনও পরিষ্কার। আগুরার পথে অনেক মানুষ। সক্রেটিস মানুষ দেখছেন আর হাঁটছেন। মানুষ দেখতে তার ভালো লাগে। এই জীবনে তার মানুষ দেখা শেষ হবে না। তিনি জিমনেশিয়ামে গিয়েছিলেন নতুন একটি ছেলের কাছে। ছেলেটির নাম থিটিটাস। খুবই জ্ঞানী ছেলে। সক্রেটিস তাকে জিজ্ঞেস করেছিলেন, জ্ঞান কাকে বলে? এই আলোচনার কিছু যুক্তি তার মাথায় ঘুরঘুর করছে। যুক্তিতে মগ্ন হয়ে তিনি অগোরার ভেতরে দিয়ে হাঁটছেন। হঠাৎ শুনলেন কে যেন পেছন থেকে ডাকছে। ঘুরতে দেখেন কবি মেলিতাস অনেক দূর থেকে তাকে ডাকছে। সক্রেটিস দাঁড়ালেন। সক্রেটিসের মনে পড়ল তিনি এই কবিকে অনেক দিন আগে পরীক্ষা করতে গিয়েছিলেন। এই কবি নিজের কবিতা নিজেই বোঝে না। ঘটনা মনে পড়ে তার হাসি পেল। মেলিটাস খুব জোরে হাঁটছে। মনে হয় খুব জরুরি কিছু করতে যাচ্ছে। উত্তেজনায় কাঁপছে। তার সাথে দুজন নগর পুলিশ। তাদের কোনো উত্তেজনা নেই, তারা হেলে দুলে হাঁটছে। মেলিতাস জোরে হেঁটে এগিয়ে যাচ্ছে। হঠাৎ তাকিয়ে দেখে তার পাশে পুলিশ নেই। পুলিশ না দেখে তার ভয় লাগছে। সে পুলিশদের জন্য দাঁড়াচ্ছে। পুলিশ সামনে এলে আবার চলতে শুরু করছে। পুলিশ দুজন বেশ মজা পাচ্ছে। তারা ইচ্ছে করে যেন আরো আস্তে আস্তে হাঁটছে। সক্রেটিসের সামনে এসে মেলিতাস কিছু বলতে পারছে না। অনেকক্ষণ কেটে যাচ্ছে। মেলিতাস কাঁপছে। সক্রেটিস হাসি দিয়ে বললেন, কালিস্পেরা, শুভ সকাল। মেলিতাস শুভ সকালও বলতে পারছে না। কে যেন তার গলা আটকে ধরেছে। বেচারা কবি মানুষ। এমিতাসের কথায় মামলা করতে এসেছে, কিন্তু এখন বুঝতে পারছে এটি তার কাজ নয়। সক্রেটিস তো মুখে তাকিয়ে আছেন, অপেক্ষা করছেন একজন মানুষ কিছু বলবে, সেজন্য অপেক্ষা। মানুষের জন্য অনন্তকাল অপেক্ষা করতেও তার ক্লান্তি নেই। তিনি ভালো করে মেলিতাসকে দেখছেন। লম্বা চুল, নাকটা অনেক চোখা, খোঁচা খোঁচা ছাগল দাড়ি, কবি কবি ভাব আছে চেহারায়। সক্রেটিস ভাবছেন মানুষের মুখের উপর তার অন্তরের ছায়া দেখার নিশ্চয়ই একটি উপায় আছে। সেই উপায় সক্রেটিস জানেন না, তবে এটুকু বুঝতে পারছেন মেলিতাস ভয় আছে। তার পুলিশ নিয়ে যখন এসেছে তখন কিছু একটা ঝামেলা আছে। সক্রেটিস হাসি মুখে অপেক্ষা করছেন কখন মেলিতাস কিছু বলবে। তিনি বিরক্ত হচ্ছেন না। বিরক্ত হলো পুলিশ দুজন। একজন পুলিশ মেলিতাসের হাত থেকে পেপিরাস কাগজটি নিয়ে বলল, জনাব সক্রেটিস, এই ভদ্রলোকের নাম মেলিতাস। উনি আপনার নামে মামলা করেছেন। এটি হলো আইনি নোটিশ। আপনি এটি রেখে আমাদের খাতায় স্বাক্ষর করে দিন। সক্রেটিস পেপিরাসটি হাতে নিয়ে বললেন, মামলা? আমার নামে? কি নিয়ে মামলা? পুলিশ বলল, সেটি বলা আমাদের কাজ নয়, অনুমতি নেই। নোটিশে লেখা আছে আপনি যদি খাতায় সই করে দেন আমরা বিদায় নিতে পারি। সক্রেটিস সই করে দিলেন। পুলিশ বলল, আজ থেকে 4 দিনের মধ্যে আগুরায় প্রধান ম্যাজিস্ট্রেটের অফিসে গিয়ে একবার হাজিরা দিয়ে আসতে হবে। তারপর 4 থেকে 6 সপ্তাহের মধ্যে বিচার হবে। বিচারের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। পুলিশ চলে যেতেই সক্রেটিস মেলিতাসকে বললেন, তুমি কিছু বলবে? মেলিতাস মাথা নাড়ালো। তার কিছুই বলার নেই। সক্রেটিস বললেন, জিমনেশিয়াম থেকে এলাম। সেখানে থিটিটাস নামের একটি ছেলের সাথে আলোচনা হলো। আলোচনার বিষয় ছিল জ্ঞান কি। চমৎকার আলোচনা। স্মিত হাসি দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন সক্রেটিস। তার হাতে মামলার নোটিশ। মেলিতাস ভেবেছিল সক্রেটিস তার উপর খেপে যাবেন, মিথ্যা মামলা বলে তার সাথে মারামারিও শুরু করতে পারেন। কিন্তু তিনি কিছুই করলেন না। নোটিশটি একবার পড়েও দেখলেন না। তিনি জানেন না যে এটি তার মৃত্যুদণ্ডের পরোয়ানা। কি বিপদ যে আসতে চলেছে সেটি ভাবছেনই না সক্রেটিস। আজ থেকে নতুন এক ছেলেকে পরীক্ষা করছেন, সেটি নিয়েই তিনি মগ্ন আছেন। মামলা তার কাছে কোনো বিষয়ই নয়। মেলিতাস ভাবছে এই লোক আইন নোটিশটি না পড়েই ফেলে দিতে পারে। এমিতাসকে বলতে হবে একটি নোটিশ যেন সক্রেটিসের বাড়িতে পাঠিয়ে দেয়, না হলে আবার নোটিশ নিয়ে মেলিতাসকে আসতে হবে। সক্রেটিসের সামনে আর পড়তে চায় না মেলিতাস। মামলার বিষয়টি নিয়ে সক্রেটিস যতই হেলাফেলা করুক, কিছুক্ষণের মধ্যেই সারা অ্যাথেন্সে মানুষ জেনে গেল সক্রেটিসের নামে মামলা হয়েছে। গণতন্ত্রের বীর পুরুষেরা মামলা করেছে। এবার সক্রেটিসের খবর আছে। খবর শুনে জেনথিপি পাগলের মতো করছেন। তিনি জানেন তার স্বামীর মতো নিরীহ মানুষ অ্যাথেন্সে আর নেই। সক্রেটিস যদি কারোর প্রতি কোনো অন্যায় করে থাকেন সেটি একমাত্র জেনথিপির প্রতি। আর কাউকে তিনি কোনোদিন কষ্ট দেননি। তার নামে আদালতে নালিশ করেছে মানুষ। কত নিষ্ঠুর আর অবিবেচক প্রাণী পৃথিবীতে আর নেই। মায়ের বিলাপ শুনেছে সক্রেটিসের 3 ছেলে। কি করবে তারা বুঝতে পারছে না। জেনথিপি বলে যাচ্ছেন, তোর বাপের মতো একজন তেরা মানুষ সারা অ্যাথেন্স আর একটিও নেই। আমি জানি সে আদালতেও তেরা তেরা কথা বলবে। আমি সারাটা জীবন ওর তেরা কথা সহ্য করেছি। আমি শুনতে বাধ্য, কিন্তু আদালত বাধ্য নয়। আদালত সহ্য করবে না। তোর বাবার কপালে অনেক দুঃখ আসতেছে। জেনথিপি উচ্চস্বরে কান্না শুরু করলেন। বড় ছেলে বলল, মা আমি কৃত চাচার কাছে যাই। জেনথিপি দেখলো ছেলের বুদ্ধি হয়েছে। সে বলল, চল আমিও যাব।
মাথায় একটি চাদর জড়িয়ে জেনথিপি ছেলের সাথে বেরিয়ে পড়ল। কৃত ভেবেছিল তিনি নিজেই যাবেন জেনথিপির কাছে, তার আগেই ছেলেদের নিয়ে জেনথিপি চলে এসেছে। কৃত লজ্জিত হলেন, তাদের সমাদর করে ঘরের ভেতরে নিয়ে গেলেন। কৃত বললেন, ভাবি কোনো চিন্তা করবেন না, আদালতের চলন বলন সব আমার মুখস্থ। কয়েকটা মামলাবাজের খায়েশ হয়েছে, মামলা করেছে, এখন সক্রেটিসকে অভিযোগের জবাব দিতে হবে। সেই জবাবকে বলে জবানবন্দি। সক্রেটিসের জন্য একটি জবানবন্দি লিখতে হবে, আদালতে সেটি পড়বে সক্রেটিস, তাহলেই খালাস। কে লিখবে সেই জবানবন্দি? কৃত বললেন, লেখালেখির জন্য প্লেটোর চেয়ে ভালো আর কেউ নেই। সক্রেটিসকে সে অত্যাধিক মান্য করে, সে লিখলেই আমরা নিশ্চিত। প্লেটো তো বাচ্চা ছেলে, বাচ্চা হলেও সে এক বিস্ময়কর প্রতিভা, একেবারে ঝুনা নারকেল। আমি প্লেটোকে খবর দিয়েছি, ও এসে পড়বে। কিছুক্ষণের মধ্যে ঘোড়ার খুরের শব্দ পাওয়া গেল। প্লেটো এসেছে। প্লেটো বলল, আমি তো জবানবন্দি লিখতেই পারি, কিন্তু এ যে আদালতের বিষয়, এসব লেখার জন্য কায়দা কানুন আছে, আমি কি পারবো? কৃত বললেন, সক্রেটিসের কথা তোমার মতো করে আর কেউ লিখতে পারবে না, নিয়ম কানুন আমি দেখে দিব। কিন্তু আমার ভয় হচ্ছে, আমার লেখার কারণে যদি সক্রেটিস মুক্তি না হয়, তাহলে আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। তার চেয়ে অ্যাথেন্সের সবচেয়ে ভালো উকিলের কাছে যাওয়াই ভালো। কার কথা বলছো? লিসিয়াস। কৃত একটু চিন্তা করে বললেন, হ্যাঁ, এই মুহূর্তে লিসিয়াসই অ্যাথেন্সের সেরা উকিল। কোনো মামলার জবানবন্দি লিসিয়াস লিখেছেন আর সেই মামলা হেরেছে, এমন কোনো দিন হয়নি। চলো তার কাছে যাই। জেনথিপি বললেন, কিন্তু উনি তো মনে হয় অনেক টাকা নেবেন, এত টাকা আমরা কোথায় পাবো? প্লেটো বলল, লিসিয়াস কোনো টাকাই নেবেন না, তিনি সক্রেটিসের বিরাট ভক্ত। কৃত চাকরকে হাঁক দিলেন, ঘোড়ার গাড়ি বের করো। প্লেটো চট করে সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগগুলো লিখে নিল। জেনথিপিও সাথে যাবেন। তিনি বললেন, ওনার জন্য জবানবন্দি লিখবে, আমার কাছে কিছু জানতে চাইতে পারে। প্লেটো আর কৃত চোখে চোখে তাকালো। এই মেয়েটি যে কত মুখরা, সেটি তাদের চেয়ে কেউ বেশি জানে না। সক্রেটিসকে উঠতে বসতে সাপ সাপান্ত করেন, আর সক্রেটিসের বিপদে সেই মুখরা মেয়েটি সমস্ত বুক আগলে পাশে দাঁড়িয়েছেন। সক্রেটিসের সংসার দেখে প্লেটো সিদ্ধান্ত নিয়েছিল সে জীবনে বিয়ে করবে না, কিন্তু এই মুহূর্তে জেনথিপির দিকে ভালো করে তাকিয়ে ভাবলো, বউ জিনিসটা মনে হয় অত খারাপ কিছু নয়। দুটি ঘোড়ার গাড়িতে করে যাচ্ছেন তারা। জেনথিপির কোলে একটি শিশু, শিশুটির বয়স মাত্র 3 বছর। জেনথিপি শুধু মামলার কথাই ভাবছে। তিনি জিজ্ঞাসা করলেন, যারা মামলা করেছে তারা কি লোক খুব খারাপ? কৃত বললেন, মামলা তো করেছে 3 জন, তাদের মধ্যে মেলিতাস হলো কবি আর লাইকন হলো বক্তা। এরা তেমন খারাপ নয়, এরা মামলাবাজ নয়, মামলাবাজ হলো এনিতাস, সে ভয়ঙ্কর লোক। সক্রেটিসকে আগেও হুমকি দিয়েছে। অনেক বছর আগে যখন হেরোডোটাস অ্যাথেন্সে এসে অ্যাথেন্সের কাহিনী বলল, তখন অ্যাথেন্স সরকার হেরোডোটাসকে 10 ট্যালেন্ট সোনা পুরস্কার দিয়েছিল। সেই পুরস্কারের প্রস্তাব করেছিল এই এনিতাস। তখন পেরিক্লিসের যুগ, অ্যাথেন্সে তখন ধন সম্পদ, বিদ্যা, বুদ্ধি ছড়াছড়ি। যাই হোক, এনিতাসের কথা বলছিলাম। তার একটি চামড়ার ট্যানারি আছে, সে যুদ্ধে ভালো, কয়েকটা যুদ্ধে অ্যাথেন্সের সেনাপতিও ছিল। জেনথিপি বললেন, তাহলে তো সে অনেক বড় নেতা, মানুষ তো তার কথাই শুনবে। প্লেটো বলল, না না, অত বড় নেতা নয়, মোটামুটি নেতা, তবে লোক খারাপ। তার নামে দেশদ্রোহের মামলা হয়েছিল, সে তো মামলাবাজ। আদালত খুব ভালো বোঝে, ঘুষ দিয়ে বের হয়ে গিয়েছিল। কথা শুনে জেনথিপি কান্না শুরু করলেন। এই মানুষের থেকে সক্রেটিসের বেঁচে যাওয়ার খুব কষ্টের হবে। প্লেটো বলল, ওরা মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা কোনোদিন জিততে পারবে না। কৃত বললেন, হ্যাঁ, আমরা ভয় পাই না। প্রথমত, সক্রেটিস কোনো অন্যায় করেননি। দ্বিতীয়ত, আমরা এখন যাচ্ছি সবচেয়ে বড় উকিল লিসিয়াসের কাছে। লিসিয়াস অত্যন্ত আনন্দের সাথে জবানবন্দি লিখেছে, কোনো টাকা নেয়নি। টাকা সাধলে সে বলেছে সক্রেটিসের কাছে তার অনেক ঋণ, সে যে সক্রেটিসের জন্য কিছু লিখতে পারলো এটি তার পরম সৌভাগ্য, এজন্য টাকা সাধিয়া লজ্জা দিবেন না। কিন্তু ঝামেলা হলো, অন্যের লেখা জবানবন্দি সক্রেটিস পড়বেন না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন এই ব্যাপারে তাকে যেন কোনো অনুরোধ করা না হয়। জেনথিপি সকাল থেকে কাঁদছেন, কত কষ্ট করে জবানবন্দি লিখিয়েছেন, আর সক্রেটিস এটি পড়বেন না। সক্রেটিসের কাছে তার কোনো মূল্যই নেই। জেনথিপি উচ্চস্বরে কাঁদছেন। প্লেটো জানে সক্রেটিস যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তখন আর অনুরোধ করে লাভ হবে না। সক্রেটিস নিজে থেকেই আদালতে বলবেন, অন্য কারো লেখা নিবেন না। তবু ভয় ভয় প্লেটো বলল, এটি শুধু লিসিয়াস একা লেখেনি, আমি কৃত আর জেনথিপি বলেছি। লিসিয়াস সেগুলো গুছিয়ে লিখেছে, তাই আমি রেখে যাচ্ছি, সময় পেলে একটু দেখবেন। কৃতর মনে হচ্ছে সক্রেটিস কেমন যেন উদ্ভ্রান্ত। মামলা নিয়ে কোনো হেলদোল নেই। তিনি কি ইচ্ছে করে মরতে চাচ্ছেন? সক্রেটিস ভাবছেন, তাকে অন্যের লেখা জবানবন্দি পড়তে হবে কেন? তার সমগ্র জীবনটাই তো আসলে একটি জবানবন্দি। তিনি জীবনে কোনো দিন চেনা পথে হাঁটেননি, নতুন পথ খুঁজেছেন, পথ তৈরি করেছেন। সেজন্য সারা জীবনে তিনি তার কাজের ব্যাখ্যা দিয়েছেন, কখনো মা বাবার কাছে, কখনো বন্ধুদের কাছে, কখনো বইয়ের কাছে, আর সারাক্ষণ নিজের কাছে।
সেজন্য তার জীবনে একটি জবানবন্দি, তিনি প্রতিদিন জবানবন্দি দিয়েছেন। তো এই আদালত জবানবন্দির জন্য তার নতুন কিছুর দরকার নেই, তিনি সারা জীবন যে জবানবন্দি দিয়েছেন সেটিই দেবেন। তার জীবন বাইরের মানুষের কাছে সেরকম, আদালতেও সে একই রকম, তাই নতুন কোনো জবানবন্দির দরকার নেই। পৃথিবীর যে কোনো নগরে কারো ভালো করার চেয়ে খারাপ করা অনেক সহজ। প্লেটো। অ্যাথেন্সের ধর্মীয় আদালত। আজ খুব সকালেই এই আদালত প্রাঙ্গণে একেবারে লোকারণ্য, বিপুল উৎসাহে মানুষ এসেছে। থিয়েটারে দেখতে যেভাবে দলে দলে মানুষ আসে সেভাবেই লাইন ধরে লোকে আসছে। মানুষের মুখ দেখে বোঝা যাচ্ছে না যে তারা থিয়েটার দেখতে যাচ্ছে নাকি আদালতে বিচার দেখতে যাচ্ছে। এই আদালতের সাথে থিয়েটারের পার্থক্য হলো, থিয়েটারের ট্র্যাজেডি শেষ হলে মৃত অভিনেতা মুখোশ খুলে হাসতে হাসতে বাড়ি যায়, আর এই আদালতের ট্র্যাজেডি হলো হিরো কাঁদতে কাঁদতে মৃত্যুর দেশে যায়। দর্শকদের জন্য আদালতের ট্র্যাজেডি আরও বেশি উত্তেজনার, আরও বেশি থ্রিলিং। এজন্য জীবন মরণের থিয়েটার দেখতে আদালতে এখন লোকারণ্য। এই আদালতে আজ সক্রেটিসের বিচার হবে। বিচারের সংখ্যা 500, আর কেউ পেশাদার বিচারক নয়, কেউ ব্যবসায়ী, কেউ শ্রমিক, কেউ সৈনিক, কেউ দার্শনিক, কেউ কবি, কেউ কামার কুমোর মুচি বা অন্য কিছু। এখানে বিচারক বাছাই করা হয় লটারিতে, যার ভাগ্যে আছে সেই বিচার হবে। আইন জানুক আর না জানুক কোনো সমস্যা নেই। লটারি হলো অ্যাথেন্সে 10টি গোত্র, প্রতি গোত্রে আলাদা লটারিতে 5 জন করে 50 জন বিচারক বাছাই করা হলো। এরা সবাই একদিনে বিচারক। পরদিন আবার নতুন লটারি হবে, নতুন লোক বিচারকগিরি করবে। একদিন বিচার করার জন্য প্রত্যেক বিচারক সম্মান হিসেবে 3 অবল করে অর্থ পাবেন। এই নিয়ম প্যারিক্লিস করে গিয়েছিলেন যাতে সবাই আদালতে এসে বিচারে অংশ নেয়। আদালত ভবনটি খুবই সুন্দর। প্যারিক্লিস যেসব সুন্দর সুন্দর ভবন বানিয়েছিলেন সেগুলোর মধ্যে একটি এই আদালত ভবন। শ্বেত পাথরের ভবনটির নাম রাজভবন বা রয়্যাল স্টয়া। এখানে ধর্মীয় আদালত বসে। সক্রেটিসের মামলার সাথে দেবদেবীর ব্যাপার আছে, তাই তার বিচার হবে ধর্মীয় আদালতে। এই আগোরার উত্তর পূর্ব কোণায় বিশাল ভবন, সামনে অনেক বড় বারান্দা। ভবনটির সামনে অনেক উঁচু বেদির উপর বিচারের দেবী থেমিসের মূর্তি। বিচারের দেবীর চোখ বাঁধা, মানে বিচার অন্ধ ও নিরপেক্ষ। আদালতে ঢোকার দরজার সামনে ঝকঝকে সাদা পাথরের উপর খোদাই করা সলনের আইন। চমৎকার এই আদালত ভবনে এখন হাজার হাজার মানুষ, 3 ধারণেরও জায়গা নেই। এক্ষুনি বিচার শুরু হবে। বিচারকগণ যেখানে ইচ্ছা বসতে পারবে না। লটারিতে নাম উঠলে প্রত্যেক বিচারক একটি মাটির পাত্র হতে একটি পাথর নেবে। পাথরে একটি বর্ণ লেখা আছে, আলফা, বিটা, গামা ইত্যাদি। এগুলো আসন নম্বর, যার যার আসন নম্বরে বসতে হবে, যাতে নিজের পছন্দের লোকের পাশে বসে জোট বেঁধে পক্ষপাত করতে না পারে, সেজন্য এই ব্যবস্থা। লটারিতে বাছাই হওয়া বিচারকের সারি করে গ্যালারির মতো আসনে বসেছেন। এখন তারা মহা ক্ষমতাবান, তাদের হাতে সক্রেটিসের জীবন। মামলার বাদী 3 জন, তারা বাম দিকে বসেছেন। একমাত্র আসামি 70 বছরের সক্রেটিস, তিনি ডান দিকে বসেছেন। তার মুখে হাসি, ঠিক হাসি নয়, কৌতুক বলা যায়। তার মুখ দেখে মনে হচ্ছে যেন একটি আদালত নয়, মজার অনুষ্ঠান। তিনি এখানে মজা করে জ্ঞানের কথা বলতে পারবেন। তিনি দেরি না করে সকাল সকালই এসে পড়েছেন। তার পরনে চিরাচিত পোশাক, খালি পা, শরীরের উপর থেকে ঝুলছে একটি উত্তরীয়। তিনি এর আগে কোনো দিন আদালতে আসেননি, তাই সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। তার জন্য মঞ্চ প্রস্তুত হচ্ছে, একটু পরেই ঝাঁপিয়ে অভিনয় করতে হবে। তিনি ভাবছেন এখানে ইউরিপিডিস থাকলে ভালো অভিনয় করতে পারতেন। ইউরিপিডিসের কথা মনে হতেই মনটা খারাপ হয়ে গেল। তিনি মারা গেছেন 7 বছর হয়ে গেল। বেলা বয়ে যাচ্ছে। যাদের নিয়ে দিন কাটিয়েছেন তাদের অনেকেই চলে গেছে চিরতরে। চিরফোন, সিমন, ইউরিপিডিস সবাই মারা গেছেন। পুরনো বন্ধুদের মধ্যে শুধু কৃত বেঁচে আছেন। এই শেষ বয়সে আদালতে এসে তিনি চোখ দুটো পিটপিট করে চারিদিকে দেখছেন। তার খুব বেশি টেনশন হচ্ছে না, শুধু মাঝে মাঝে জেনথিপির কান্না ভেজা মুখটা মনে পড়ছে। সেই মুখ তাকে দুর্বল করে দিচ্ছে। তিনি জেনথিপিকে ভুলে থাকতে চাইছেন। জেনথিপি আদালতে আসতে পারেননি। নারীদের জন্য আদালতে বসাও নিষেধ। 2টি শিশুপুত্রকে নিয়ে ঘরে বসে তিনি স্বামীর জন্য প্রার্থনা করছেন। কাল সারা রাতও প্রার্থনা করেছেন, এক ফোঁটাও ঘুম আসেনি। তার চোখের পাতা ফুলে গেছে। তিনি আজও সারাদিন দেবীকে ডাকবেন। আজ সকাল থেকে জেনথিপির ঘরের পেছনে 2টি পাখি ডাকছে। অন্যদিনও মনে হয় ডাকে, কিন্তু আজকে ডাকটা যেন অন্যরকম। যেন পাখিগুলো বুঝতে পেরেছে আজ কিছু হতে চলেছে। জেনথিপি পাখিগুলোর ডাক শুনেছেন আর আকাশের দিকে তাকাচ্ছেন। মাঝে মাঝে কেমন একটি বোবা কান্না উতলে উতলে আসছে।
আজ তিনি শব্দ করে কাঁদছেন না, তিনি ঘরে আছেন, কিন্তু তার মন রয়েছে আদালতে। আদালতে এখন কয়েক হাজার দর্শক। তারা কেউ গ্যালারিতে, কেউ মেঝেতে, যেভাবে পারে বসে আছে। অনেকেই ভেতরে জায়গা না পেয়ে বাহিরে বিশাল বারান্দায় বসে আছে। ক্রিতো, প্লেটো, ফিদো একসাথে বসেছে। তাদের সাথে আছে সক্রেটিসের বড় ছেলে লেমপ্রোক্লিস এবং ক্রিতোর ছেলে ক্রিতোবুলাস। প্রধান বিচারক আসন গ্রহণ করলেন। বিচার একটি ধর্মীয় কাজ, এর গুরুত্ব অনেক, সেজন্য শপথ নিতে হবে। শপথ শুধু মুখে নিলে হবে না। বিচারের দেবী থেমিসের উদ্দেশ্যে একটি পশু বলি দেওয়া হলো। পশুর রক্ত একটি পাত্রে রাখা হলো। সেই রক্তে আঙ্গুল ডুবিয়ে প্রধান বিচারক, এর মানে হলো আমি দেবতার কাছে রক্তমাখা শপথ করছি, আমি নিরপেক্ষ বিচার করব। যদি অন্যায় করি আমি পরিবারের উপর অভিশাপ নেমে আসবে। প্রধান বিচারক রক্তমাখা 2 হাত তুলে সকলকে দেখালেন। সবাই মাথা নেড়ে সায় দিল। সব ঠিক আছে। অন্য সব বিচারক মুখে শপথ নিল। গণতন্ত্রের জন্য আমরা একত্রে ন্যায় করব। এখন বিচার শুরু করা যায়। এটি এক বেলার আদালত, যা করার আজকের দিনের মধ্যেই করতে হবে। সময় কম, সেজন্য বাদী এবং বিবাদী দুপক্ষের জন্যই সময় নির্ধারণ করা আছে। সময় মাপার জন্য আছে জলঘড়ি। একটি কলসি পানি দিয়ে পূর্ণ করে দেওয়া হয়। কলসিটির নিচে একটি ফুটো দিয়ে পানি পড়তে থাকে। যতক্ষণ পানি পড়বে ততক্ষণই সময়। কলসি খালি হয়ে গেলে সময় শেষ। বাদী অল্প কথা বলবে, তার জন্য ছোট জলঘড়ি, আর আসামি বেশি কথা বলবে, তার জন্য বড় জলঘড়ি। বিচারক অভিযোগ পড়ে শোনালেন। অভিযোগ 3টি। 1. সক্রেটিস অ্যাথেন্সের যুবকদের কুপথে নিয়ে যাচ্ছেন। 2. সক্রেটিস দেবতাদের মানেন না। 3. সক্রেটিস নতুন নতুন দেবতা সৃষ্টি করেন। প্রস্তাবিত শাস্তি মৃত্যুদণ্ড। প্রধান বিচারক বললেন, বাদীরা তাদের আর্জি জানতে পারেন। ছোট জলঘড়ি চালু হলো। বাদীদের পক্ষে সামনে এলো এনিতাস। তার কণ্ঠ ভালো, জোর আছে, সে সংসদে বক্তৃতা করে, সেজন্যই ঢঙেই শুরু করলো। মাননীয় আদালত, ওই যে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ, তার নাম সক্রেটিস। বুড়ো হয়ে গেছে, কিন্তু নষ্টামি কমেনি। তিনি অ্যাথেন্সের জন্য এক দুষ্টু ফোড়া, ভয়াবহ ফোড়া। এই ফোড়া কেটে দূর করতে হবে। ইনি থাকলে আজ আমার ছেলে খারাপ হয়েছে, কাল আপনার ছেলে খারাপ হবে, পশুর সবার ছেলে খারাপ হবে। আপনারা অ্যাথেন্সকে বাঁচাতে চান, এই দুষ্টু ফোড়া দূর করুন। তার জন্য একটি উপায়, মৃত্যুদণ্ড। এনিতাস অনেক লোক নিয়ে এসেছে, তার পক্ষের লোকেরা হইচই করছে। তারা হৈ হৈ করে উঠল, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। সক্রেটিসের ঠোঁটে তার চিরকালের ট্রেডমার্ক হাসিটুকু লেগে আছে। এনিতাসের ভয়ঙ্কর মিথ্যাটাও সে হাসিতে নেভেনি। এনিতাস বলল, সক্রেটিস মানুষকে কুশিক্ষা দেয়, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে। সে ভালো ছেলেদের নষ্ট করে। এলসিবিয়াডিসের কথা মনে আছে? ক্রিটিয়াসের কথা মনে আছে? তারা অ্যাথেন্সকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারা আসলে কে? তারা ছিল সক্রেটিসের ছাত্র। সক্রেটিস তাদের দুষ্ট বুদ্ধি দিয়েছে, তাদের নষ্ট করেছে, তাই ছেলেদের জন্য ক্ষতিকর। সেদিন এক কবি বলছিল, আমাকে একজন সক্রেটিস দাও, আমি অ্যাথেন্সকে ঘরে ঘরে দুষ্টু এলসিবিয়াডিস এনে দিব। সক্রেটিস খারাপের চেয়েও খারাপ, মহা খারাপ। সে খারাপ বানানোর কারখানা। সে সব সময় যুবকদের কুশিক্ষা দেয়, গোপনে গোপনে খারাপ মন্ত্রণা দেয়। তার সাথে কিছুদিন মিশলেই ছেলেরা তার বাবা মাকে মানে না, মুরব্বীদের মানে না, কাউকে মানে না। তার কাছে প্রতিদিন আমাদের ছোনারা ছেলেরা নষ্ট হচ্ছে, অ্যাথেন্সকে যুবক কমে গেছে, যুদ্ধে প্লেগে আমাদের ছেলেরা মরে গেছে। আমরা মেয়েদের বিয়ে দেওয়ার জন্য ছেলে পাচ্ছি না, সেজন্য একটি যুবককে নষ্ট করা মানে অ্যাথেন্সের এক টুকরো কলিজা কেটে ফেলা। আমরা চাই অ্যাথেন্স যেন এমন কেউ না থাকে যে আমাদের সোনার ছেলেদের নষ্ট করতে পারে। সে অ্যাথেন্সের জন্য মারাত্মক ক্ষতিকর, সে দেশদ্রোহী। তাকে সরিয়ে দিন, এক্ষুনি অ্যাথেন্স থেকে সরিয়ে দিন। দর্শকরা চিৎকার করে উঠল, সরিয়ে দিন, সরিয়ে দিন। প্লেটো চিৎকার করে উঠল, মিথ্যা কথা, মিথ্যা কথা। ফিদো কান্না শুরু করে দিয়েছে। সে চোখ মুছতে মুছতে বলল, মিথ্যা, মিথ্যা। তাকে কাঁদতে কাঁদতে সক্রেটিস ছেলে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলো। সক্রেটিস দাঁড়িয়ে দেখলেন তার ছেলে কাঁদছে, বাবার অপমানে কাঁদছে। ঘর ভর্তি লোকের সামনে বাবাকে এভাবে অপমান করছে। ছেলেটি সইতে পারছে না। ছেলের কান্নায় তিনি নরম হয়ে যাচ্ছেন। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে তার চোখেও পানি চলে আসবে। তিনি মনে করলেন হোমারের সেই লাইনগুলো, ঘোর বিপদে ওডিসিয়াস বলেছিল, হৃদয় আমার, ধৈর্য ধরো, তুমি অতীতে এর চেয়ে অনেক কঠিন সময় পার করে এসেছো। এনিতাস আবার বলছে, মাননীয় আদালত, এবার সক্রেটিসের সবচেয়ে জঘন্য অপরাধের কথা বলছি। সে ধর্ম মানে না, সে আসলে একটি শয়তান। আমাদের দেবতাদের মানে না, দেবতাদের নিয়ে উল্টাপাল্টা কথা বলে। আমাদের এখানে অনেক মানুষ আছে যাদের সামনে পবিত্র ধর্ম নিয়ে মস্করা করেছে, দেবতাদের নিয়ে যা না তা বলেছে। সে আমাদের দেবতা মানে না, নতুন দেবতা আমদানি করতে চায়। কত বড় স্পর্ধা, ধর্মের নামে খারাপ কথা বলে। মাননীয় আদালত, অ্যাথেন্সের আইন একটি অন্যায়, মহা অন্যায়। ধর্মের বিরুদ্ধে কথা বললে শাস্তি পেতে হবে, ভয়াবহ শাস্তি। একে এমন শাস্তি দেন যাতে আর কেউ ধর্ম নিয়ে ঠাট্টা করার সাহস না পায়।
দেবতাদের অপমান করতে না পারে। এমন শাস্তি চাই যেন আর কোনোদিন আমাদের সন্তানদের কুপথে নিতে না পারে। যে মুখ দিয়ে সে দেবতাদের অপমান করে, সে মুখে আমাদের সন্তানদের খারাপ বুদ্ধি দেয়, সেই মুখ কুলুপ দিতে হবে, চিরকালের মতো কুলুপ। তার জন্য একটি উপায়, সেটি হলো মৃত্যুদণ্ড। দর্শকরা হৈ হৈ করে উঠল, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। এনিতা জলঘড়ির দিকে তাকালো, সময় প্রায় শেষ, কথা শেষ করতে হবে। তার গলা যতটুকু আবেগ আছে সবটুকু ঢেলে দিল। প্রায় কাঁদতে কাঁদতে বলল, বিজ্ঞ বিচারকগণ, আপনাদের আমার রক্ষাকারী, আপনারা এমন ব্যবস্থা করবেন যেন অ্যাথেন্সে ধর্মবিরোধী কেউ না থাকে, আমাদের শিশুদের জন্য ক্ষতিকর কেউ না থাকে। আজ আপনারা চাইলে আমাদের যুবকদের বাঁচাতে পারবেন, না চাইলে এত দুষ্ট সক্রেটিসকে বাঁচাতে পারেন। আজ আপনাদের হাতেই অ্যাথেন্সের ভবিষ্যৎ। অ্যাথেন্সকে বাঁচাতে চাইলে একে মৃত্যুদণ্ড দিন। আপনারা আমাদের মাতৃভূমিকে বাঁচান, আমাদের প্রিয় অ্যাথেন্সকে বাঁচান। চোখের জলে বুক ভাসিয়ে কথা শেষ করলেন এনিতাস। খুব বেদনার পরিবেশ, সবাই ভাবছে অ্যাথেন্স তো একেবারে শেষ হয়ে গেছে, সক্রেটিস বিদায় হলেই অ্যাথেন্স বাঁচবে। এনিতাস জোরে জোরে কাঁদছে, তার সাথে কাঁদছে অনেক মানুষ। সবাই একসাথে বলছে, এনিতাসকে সঠিক, অ্যাথেন্সকে বাঁচান, সক্রেটিসের হাত থেকে আমাদের সন্তানদের, অ্যাথেন্সকে বাঁচান। একটু পরেই কান্না থেমে গেল। সারা ঘরে শুরু হলো চিৎকার, মৃত্যুদণ্ড দিন, মৃত্যুদণ্ড দিন। কিন্তু বুঝতে পারছেন ঘটনা খারাপ। এনিতাসের অভিনয় মানুষকে ছুঁয়ে গেছে, আদালতের পরিবেশ নষ্ট হয়ে গেছে। এখানে আর ন্যায় বিচার নয়, অভিনয়ের জয় হবে। কৃত ভীষণ হতাশ লাগছে। প্লেটো ভাবছে সক্রেটিস কি করবেন, তিনি কি এই পরিবেশ ঘোরাতে পারবেন? সক্রেটিস কোনোদিন আবেগ মিশে কথা বলেন না, তিনি যুক্তির কথা বলেন। এই ঘরে যা হচ্ছে যুক্তি দিয়ে সেটি মোকাবেলা সম্ভব নয়। সক্রেটিস কথা বললে ছোট ছোট খোঁচা দিয়ে, এখানে সেই খোঁচা খাটবে না। প্লেটো ভয় পাচ্ছে, মানুষ এমন করে মিথ্যা বলতে পারে? একজন সত্তর বৃদ্ধকে হত্যা করতে কারা এমন মিথ্যা গল্প ফেলেছে? এমন কেঁদে কেটে অভিনয় করছে। প্লেটো কাঁদছে, কৃতও নিঃশব্দে কাঁদছে, ফিদো কাঁদছে চিৎকার করে। হাসছেন শুধু সক্রেটিস, যেন তিনি জানতেন এমন করেই বলা হবে তার নামে। বিচারক ঘোষণা করলেন, আসামি সক্রেটিস, আপনি আপনার জবানবন্দি দিতে পারেন। সক্রেটিস ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি বিচারকদের দিকে তাকালেন, দর্শকদের দিকে তাকালেন। তার মনে হচ্ছে অনেক দিন আগে মেঘ নাটকের থিয়েটারে মানুষ যেমন চিৎকার করেছিল, আজ আদালতে সেই একইভাবে চিৎকার করছে। এটি আদালত নয়, এটি থিয়েটার, এখানেও নাটক হচ্ছে। সেদিন থিয়েটারে নাটক করেছিল এরিস্টোফানিস, আজ নাটক করছে এনিটাস। তার মনে পড়ল সেদিন থিয়েটারে যারা মেঘ নাটকের দর্শক ছিল, আজ তারাই বিচারক। এই বিচারকদের সবাই সেই নাটক দেখেছে। এই মুহূর্তে আমার মাথায় সেই নাটকে দেখানো সক্রেটিস চলে এসেছে। আসামির জলঘড়ি চালু হলো। সক্রেটিস জলঘড়ির দিকে তাকালেন। পানির ফোঁটা পড়ছে টিপ টিপ করে। এই ফোঁটা শেষ হওয়ার আগেই এমন কিছু বলতে হবে যাতে মানুষ বুঝতে পারে সক্রেটিস ধর্মবিদ্বেষী নন। সক্রেটিস শুরু করলেন তার জবানবন্দি। প্রিয় অ্যাথেন্স ভাইয়েরা, এতক্ষণ যা শুনলাম তাতে আমি যে কে সেটি ভুলে গেছি। আমি যে এত কিছু করতে পারি সেটি এখানে না এলে আমি জানতামই না। আমার নামে 3টে অভিযোগ। আসলে এগুলো কোনো অভিযোগ নয়, আসলে অভিযোগ অনেক দিনের। এখানে 3জন মামলা করেছে। আসলে 3জন নয়, আমার নামে মনে মনে মামলা করে এমন মানুষ অনেক। তারা কিভাবে আমার কথা জেনেছে? তারা একটি নাটক দেখেছে, হাসি নাটক। আমার বয়োকনিষ্ঠ বন্ধু এরিস্টোফানিস লিখেছিল সেই নাটক। নাটকের নাম মেঘ। সেই নাটকের প্রধান চরিত্রের নাম সক্রেটিস। সেই সক্রেটিস মেঘের উপর ঘুরে বেড়ায়। তার একটি চিন্তার দোকান আছে। সে চিন্তা করে দুষ্ট বুদ্ধি বানায়, আর যুবক ছেলেরা তার কাছে এলে সে তাদের কুবুদ্ধি দেয়। সে ছেলেদেরকে বাবা মায়ের অবাধ্য বানায়। সে সত্যকে মিথ্যা করে আর মিথ্যাকে সত্য। সেই নাটক দেখে এরা সক্রেটিসকে জেনেছে। আসল সক্রেটিসকে তারা কোনোদিন দেখেনি। তারা ওই নাটকের সক্রেটিসকে সত্যিকারের সক্রেটিস বলে জানে। আমাকে তারা চেনে না, তারাই আমার নামে মামলা করেছে। কিন্তু সত্যি কথা হলো, ওই নাটক লেখার সময় এরিস্টোফানিস আমাকে চিনতই না। না জেনে অন্যের মুখে শুনে ভুল লিখেছে, মানুষ তাই বিশ্বাস করেছে। এই পর্যন্ত সক্রেটিস যা বলেছে তাতে প্লেটো খুশি। তিনি ঠিক পথেই আগাচ্ছেন, শুধু বলার ভঙ্গিটা ঠিক হচ্ছে না। সক্রেটিস একটু শব্দ আসামির মতো করে বলছেন না, তিনি বলছেন শিক্ষকের মতো করে, যেন একজন জ্ঞানী বৃদ্ধ শিক্ষক উপদেশ দিচ্ছেন একদল ছাত্রকে। প্লেটো বারবার বিচারকদের মুখের দিকে তাকাচ্ছে, বিচারকদের মনোভাব বোঝার চেষ্টা করছে। প্লেটো পেপিরাসে নোট নিচ্ছে। সক্রেটিস যা বলছেন প্লেটো লিখে রাখছেন। সক্রেটিস বলছেন, আমার বিরুদ্ধে অভিযোগ আমি বাচ্চাদের ক্ষতি করি। তো এনিতাস, তুমি তো ভালো জানো, তুমি বলো বাচ্চাদের উপকার করে কারা? এনিতাস একটু ভেবাচাকা খেয়েও সামলে নিল, বলল, আইন। আইন তো একটি ধারণা, মানুষের কথা বলো। বলো কোন কোন মানুষ অ্যাথেন্সে বাচ্চাদের উপকার করে? এই বিচারকগণ, একজন বিচারক নাকি সব বিচারক? সব বিচারক। শুধু বিচারকগণ নাকি অন্যরা উপকারী?
সব সংসদ সদস্য, সব সরকারি লোক, সব ধর্মীয় নেতা, সব পুরোহিত, এরা সবাই বাচ্চাদের জন্য উপকারী। তাহলে অ্যাথেন্সের সবাই বাচ্চাদের জন্য উপকারী, শুধু আমিই ক্ষতিকর? হ্যাঁ, শুধু আপনি ক্ষতিকর আর সবাই উপকারী। তাহলে তো অ্যাথেন্সের বাচ্চারা খুব ভাগ্যবান, তাদের লক্ষ লক্ষ উপকারী মানুষ আছে, ক্ষতিকর শুধু একজন। বিচারক বন্ধুরা, আপনাদের বাচ্চাদের কপাল খুবই ভালো। আদালতে সবাই হেসে উঠল। এনিটাস বলল, এতে কিন্তু প্রমাণিত হয়নি যে সক্রেটিস বাচ্চাদের জন্য ক্ষতিকর নন। তিনি অবশ্যই ক্ষতিকর, আর সেই ক্ষতিকর সক্রেটিসকে অবশ্যই দূর করতে হবে, বিদায় করতে হবে চিরতরে। সক্রেটিস বললেন, উনি বললেন আমি বাচ্চাদের জন্য ক্ষতিকর, কিন্তু সত্য হচ্ছে আমি বাচ্চাদের জন্য উপকারী। আমি তাদের প্রশ্ন করতে শেখাই, আমি তাদের জাগিয়ে রাখি। আপনারা সবাই একরকম পোকা দেখেছেন, যে পোকা ঘোড়াকে জাগিয়ে রাখে, ঘুমাতে দেয় না? আমি ওরকম একটি পোকা যে অ্যাথেন্সকে জাগিয়ে রাখে। আমি প্রশ্ন করি, আমি তরুণদের প্রশ্ন করতে শেখাই। এই প্রশ্ন অ্যাথেন্সকে ঠিক পথে রেখেছে। অ্যাথেন্সের লোকেরা চিৎকার করছে, ভুয়া, চুপ করো চুপ করো। তারা সক্রেটিসকে বলতে চাচ্ছে না, জল ঘড়ির সময় হয়েই যায়, তাই সময় নষ্ট করতে পারলেই লাভ। চিৎকার চেঁচামেচির পর পরিবেশ একটু শান্ত হলে সক্রেটিস আবার বলতে শুরু করলেন, আমি মানুষকে বলি প্রশ্ন করো, তোমরা সবাই প্রশ্ন করো, পরীক্ষা করো, জীবনকে পরীক্ষা করো, বিনা প্রশ্নে কিচ্ছু মেনে নিও না। যে জীবন পরীক্ষিত শুধু সেই জীবনই বেঁচে থাকার উপযোগী, অপরীক্ষিত জীবন বেঁচে থাকার উপযোগী নয়। আমি মানুষের উপকার করেছি, অ্যাথেন্সের উপকার করেছি, সেজন্য আমার পুরস্কার পাওয়া উচিত, কোনো শাস্তি নয়। এবার প্লেটো অবাক। সক্রেটিস হঠাৎ এমনভাবে কথা বলছে যেন সিমনের দোকান। এটি একটি দর্শনের ক্লাস, আর সক্রেটিস এক গাদা ছাত্র সামনে জ্ঞান মাখা কথা বলছেন। তো প্লেটোকে বলছেন, সক্রেটিস কি করছে? ইচ্ছা করে মৃত্যু বেছে নিচ্ছে? ও কি জ্ঞানের জন্য শহীদ হতে চাচ্ছে? প্লেটো হতবাক, কিছু বলতে পারছে না। সক্রেটিস বলছেন, বিচারক বন্ধুরা, আমার নামে আরেকটি অভিযোগ, আমি নাকি ধর্ম মানি না, আমি নাকি নতুন দেবতা আমদানি করি। এটিও মিথ্যা। আমি আসলে ধর্মের জন্যই মানুষকে প্রশ্ন করি না। আমার বন্ধু চেরোফোনকে নিশ্চয়ই আপনাদের মনে আছে, সে 2 বছর আগে মারা গেছে। তার ভাই আজ এই আদালতে উপস্থিত আছেন। সে চেরোফোন একবার একটি কাণ্ড করেছিল। সে ডেলফিতে গিয়ে ওরাকলকে জিজ্ঞেস করেছিল সক্রেটিস চেয়ে জ্ঞানী কেউ আছে কিনা। ওরাকল উত্তর দিয়েছিল, না, সক্রেটিস চেয়ে জ্ঞানী কেউ নেই। আমি কথাটা বিশ্বাস করতে পারিনি, কারণ আমি জানি যে আমি তেমন কিছুই জানি না। আমি সবচেয়ে জ্ঞানী কি করে হব? তখন ভাবলাম, দেবতারা তো মিথ্যা বলেন না, নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে। আমি সবচেয়ে জ্ঞানী নয়, আমি পরীক্ষা করতে নামলাম। দেবতার কথা আমাকে পরখ করে দেখতে হবে। প্রথমে গেলাম দার্শনিকদের কাছে, তাদের সাথে কথা বলে আমি অবাক হলাম। তারা নিজেদের বিরাট জ্ঞানী দাবি করে, পর্বতে মতো বড় বড় কথা বলে, কিন্তু তারা তেমন কিছুই জানে না। এরপর গেলাম কবিদের কাছে, কবিরা তাদের নিজের কবিতা নিজেরাই সবচেয়ে কম বোঝে। তারপর গেলাম রাজনীতিকদের কাছে, তারা তো আরেক কাঠি সরেশ, তারা সাধারণ মানুষদের চেয়েও রাজনীতি কম জানে। আমি বুঝলাম আমি জ্ঞানী, কারণ আমি জানি যে আমি আসলে কিছুই জানি না। অন্যরা অজ্ঞান, কারণ তারা যে কিছুই জানে না সেটিও তারা জানে না, তাই আমি তাদের চেয়ে জ্ঞানী। বিচারকরা অবাক, এই বুড়ো কি করছেন? এটি আদালত, তিনি একটি আসামি। আদালতে আসামিরা কাকুতি মিনতি করে যুক্তি দেয়, মাপ চায়, প্রাণ ভিক্ষা চায়, বলে যে আমি অ্যাথেন্সের জন্য এত এত ভালো কাজ করেছি, এখন মাফ করে দাও, আর হবে না, ভুল করলে না বুঝে করেছি। আর বুড়ো সক্রেটিস যেসব কিছু করছেন না, উল্টো আমাদের জ্ঞান দিচ্ছেন। ইনি তো আসলেই বেকুব। ইনি কি জানেন না যে তার জীবন আমাদের উপর নির্ভর করছে? আরেকদল বিচারক ভাবছেন, বুড়োটা আসলে অত খারাপ নয়, তিনি ঠিকই বলছেন, এনাকে শুধু শুধু হেনস্থা করা হচ্ছে। জবানবন্দি শেষ, এখন ভোট দিচ্ছেন বিচারকরা। 2 রকম পাথর দিয়ে ভোট। এক রকম পাথরের ছিদ্র আছে, আরেক রকমের ছিদ্র নেই। ছিদ্রওয়ালা পাথর হলো হ্যাঁ ভোট, মানে মৃত্যুদণ্ড, আর ছিদ্রহীন পাথর হলো না ভোট, মানে নির্দোষ। বিচারকরা আনন্দের সাথে ভোট দিচ্ছে, যেন এক উৎসব। ভোট উৎসব শেষের দিকে। ভোট গণনায় বেশি সময় লাগলো না। মোট 500 ভোট। ফলাফল, মৃত্যুদণ্ড 280 ভোট, খালাস 220 ভোট। 60 ভোটের ব্যবধানে সক্রেটিসের জন্য রায় হলো মৃত্যুদণ্ড। এনিতাস হৈ হৈ করে উঠল, তারা খেলায় জিতেছে। প্লেটো কাঁদছে, ফিদো হাউমাউ করে কাঁদছে, কৃত বাকরুদ্ধ। এটি চূড়ান্ত রায় নয়, আর একটি চান্স আছে। এখন আসামিকে সুযোগ দেওয়া হবে, মৃত্যুদণ্ড না নিয়ে তিনি অন্য একটি বিকল্প শাস্তি চাইতে পারেন। সক্রেটিস আবার উঠে দাঁড়ালেন। বিচারকগণ ভাবছেন, এবার সক্রেটিস নরম হবেন, এবার মরণের ভয় একেবারে সামনে এসে গেছে, এবার তিনি ক্ষমা চাইবেন, প্রাণ ভিক্ষার আবেদন করবেন। কিন্তু না, সক্রেটিস ধীরে ধীরে বললেন, আপনারা আমাকে মৃত্যুদণ্ড দিলেন, এখন এর বদলে অন্য কিছু চাইতে হবে। বিকল্প কি চাইব? আমি আবারও বলছি, আমি কোনো দোষ করিনি। আমি অ্যাথেন্সের জন্য যা করেছি তার জন্য শাস্তি নয়, আমাকে পুরস্কার পাওয়া উচিত। তাই বিকল্প শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড নয়, আমাকে অলিম্পিকের বীরদের মতো প্রিটারিয়ামে
থাকা খাওয়ার ব্যবস্থা করা হোক। সারা ঘরের মানুষ বলে উঠল, কত বড় আস্পর্ধা, প্রিটারিয়ামে থাকতে চায়। প্রিটারিয়াম হলো অ্যাথেন্সের বীরদের থাকার জায়গা। যারা অলিম্পিকে জয়ী হয় তাদের সারা জীবনের দায়িত্ব সরকার নেয়, তারা প্রিটারিয়ামে থাকে। খুবই সম্মানের জায়গা। বিচারকরা এবার চরম বিরক্ত। এত বড় স্পর্ধা, বিচার নিয়ে ফাইজলামি। একজন দাগী আসামি যার মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেছে, সে কিনা বলছে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হোক, বীরের মতো প্রিটারিয়ামে জায়গা দেওয়া হোক। এত বড় সাহস! সক্রেটিস অ্যাথেন্সের সম্মান নিয়ে মস্করা করছেন। আর কোনো কথা শোনা হবে না, অনেক হয়েছে। এবার দ্বিতীয় ভোটের ফলাফল, মৃত্যুদণ্ড 340, খালাস 160। সক্রেটিসের বিকল্প শাস্তির প্রস্তাব শুনে আরও 60 জন বিচারক মন বদলে মৃত্যুদণ্ড দিয়েছে। দর্শক সারি থেকে কৃত বললেন, এই শাস্তির বদলে অর্থদণ্ড করা হোক। আইনে আছে জরিমানা দিয়ে শাস্তি মওকুফ করা যায়। বিচারক সক্রেটিসকে বললেন, ঠিক আছে, জরিমানা কত দেবেন? সক্রেটিস বললেন, আমার তো টাকা পয়সা নেই, জরিমানা কোথা থেকে দিব? বিচারক বললেন, সময় নষ্ট না করে জরিমানার অঙ্ক বলুন। সক্রেটিস বললেন, 1 মিনা। 1 মিনা খুবই সামান্য পরিমাণ অর্থ। বিচারকগণ হতভম্ব। এই লোক আবার তাদের অপমান করছেন, বিচার নিয়ে মস্করা করছেন। 1 মিনা কোনো জরিমানা হয় না। কৃত মাথায় হাত দিয়ে বসে পড়লেন। সক্রেটিস সব মাটি করে দিলেন। তাকে বাঁচানোর জন্য কোনো আশা নেই। প্লেটো শেষ চেষ্টা করতে চায়। সে চিৎকার করে বলল, জরিমানা 30 মিনা দেওয়া হোক, আমরা দেব। প্লেটোর দিকে তাকিয়ে সক্রেটিস বললেন, ঠিক আছে, 30 মিনা। বিচারকরা সেই কথা আমলেই নিল না। বিচার শেষ। প্রধান বিচারক চূড়ান্ত রায় ঘোষণা করলেন, সক্রেটিসের শাস্তির মৃত্যুদণ্ড। সক্রেটিস তো হাসি দিয়ে শান্ত মুখে বললেন, আমি যাচ্ছি মরণের দিকে, তোমরা যাচ্ছ জীবনের দিকে। কোনটি ভালো সেটি শুধু ঈশ্বর জানেন। এমনিতা চিৎকার করছে, সে জিতে গেছে। সক্রেটিসের লোকেরা সব কাঁদছে। সক্রেটিসের ছেলে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, মাকে খবর দিতে হবে। আদালত থেকে জেলখানা নিয়ে যাওয়া হবে সক্রেটিসকে। পায়ে শিকল পরানো হলো। তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। জেলখানা বেশি দূরে নয়, আগোড়ার ভেতরেই, দক্ষিণ পশ্চিম কোণায়। 5-6 মিনিটের হাঁটা পথ। সবাই মিলে হৈ হৈ করতে করতে সক্রেটিসকে নিয়ে যাচ্ছে জেলখানায়। চুপচাপ হাসি মুখে জেলের দিকে হাঁটছেন সক্রেটিস। পথেই দেখা গেল জেনথিপি দৌড়ে আসছেন। কৃত তার ছেলে বুলাসকে পাঠালেন, জেনথিপি যেন এখানে না আসেন। তুমি তাকে নিয়ে সরাসরি জেলখানার গেটে চলে যাও, সেখানে দেখা করার ব্যবস্থা হবে। কিভাবে সক্রেটিসের মৃত্যু হবে সেটি ঠিক হবে জেলখানায়। পাতালে প্রেতাত্মাদের রাজা হওয়ার চেয়ে পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষটির দাস হয়ে হলেও আমি পৃথিবীতে থাকতে চাই। হোমার, অডিসিয়াসের উদ্দেশ্যে এক্লিস। সক্রেটিস জেলে বন্দী। তার হাতে পায়ে শিকল দেওয়া হয়েছে। একটি বেঞ্চের উপর বসে আছেন তিনি। সারা দিনের বিচারের পর ভীষণ ক্লান্ত, ভীষণ ক্ষুধার্ত। ক্ষুধা খুব জঘন্য জিনিস। মৃত্যুর সংবাদ পেয়েও দূরে যা না, তার শুয়ে পড়তে ইচ্ছা করছে। কিন্তু এখানেও ঝামেলা শেষ হয়নি। এখন ঝামেলা হলো সক্রেটিসকেই ঠিক করতে হবে তিনি কিভাবে পৃথিবী ছেড়ে যেতে চান। জেলার সাহেব বললেন, সক্রেটিস, মৃত্যুর উপায় ঠিক করার অধিকার শুধুই আপনার। আপনি বলুন কিভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। সক্রেটিস ভাবছেন তার কিভাবে মরে যাওয়া উচিত। বেশি ভাবতে ইচ্ছা করছে না। তিনি বললেন, আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবেই হোক। জেলার বললেন, আদালতে বিচারকদের ইচ্ছায় সব কিছু হয়। এটি আদালত নয়, জেলখানা। এখানে আমরা আসামির ইচ্ছাকে মূল্য দিই। আপনি বলুন কিভাবে মৃত্যুবরণ করলে আপনি খুশি হবেন। এবার সক্রেটিসের হাসি পেল। জেলার আসামির ইচ্ছাকে মূল্য দিচ্ছে। তিনি বললেন, আমার কি কি উপায়ে মৃত্যুর সুযোগ আছে? জেলার সাহেব বললেন, শিরচ্ছেদ আছে, ফাঁস দেওয়া আছে। মাথার পেছন থেকে আঘাত করে তাকে ধমক দিয়ে কৃত বললেন, আর বলতে হবে না, উনি হেমলক পান করবেন। হাসি দিলেন জেলার সাহেব। বললেন, আপনি তো অনেক কিছু জানেন। রক্তহীন অল্প ব্যথার মৃত্যুর জন্য হেমলকের চেয়ে ভালো কিছু আর হয় না। আগে আসামিদের ভীষণ বিভৎসভাবে মারা হতো, এখন কিন্তু আমরাই অনেক সভ্য। রক্তপাতহীনভাবে মরারও অধিকার আছে। তবে হেমলক কিন্তু বেশি দামি বিষ। দামটা কিন্তু সক্রেটিসকেই দিতে হবে। সক্রেটিস হেমলকের দাম জিজ্ঞেস করার আগে কৃত জেলারকে বললেন, ঠিক আছে, সক্রেটিসই দাম দেবেন। জেলার বললেন, বেশ, সম্পূর্ণ নির্ঝঞ্ঝাটভাবে হেমলক পানের উত্তম ব্যবস্থা আমি করব। আমিও চাই আপনি ব্যথামুক্তভাবেই মৃত্যুবরণ করুন। আমি মৃত্যুবরণ বলছি, আমি বিশ্বাস করি আপনি মৃত্যুকে বরণ করেই নিচ্ছেন। লোকটির কথা সক্রেটিস অবাক হচ্ছেন। জেলখানার প্রধান তাকে সম্মান করছেন। জেলার আবার বললেন, আমি 30 বছর ধরে অ্যাথেন্সের জেলার। মৃত্যুদণ্ড পাওয়ার পরে আসামিদের প্রথম যে কান্না সেটি আমি ভালো জানি। এই প্রথম কাউকে দেখলাম যার চোখে আসলেই মৃত্যু ভয় নেই।
আপনি সত্যি অন্যরকম। জেলখানায় দাগি আসামিরা আসে, সেই জেলখানায় আপনি এসেছেন। আমার মনে হচ্ছে আপনার ছোঁয়ায় অ্যাথেন্সের জেলখানাটা পবিত্র হলো। এখানে যাতে আপনি ভালো থাকতে পারেন, আমি সেই ব্যবস্থা করব। সক্রেটিস বললেন, আমি কি এখানে অনেক দিন থাকতে হবে? কিছুদিন তো হবেই, তবে ঠিক কতদিন আপনি জেলে থাকবেন সেটি জানেন শুধু দেবতা অ্যাপোলো। অ্যাথেন্সের জাহাজ অ্যাপোলোর মন্দিরে গিয়ে আটকা পড়েছে। সেই জাহাজ ফিরে না আসা পর্যন্ত এখানে কারো মৃত্যুদণ্ড হয় না। জেলার বিদায় নিলেন। সক্রেটিস হাসতে হাসতে বললেন, কৃত, জীবনে কয়েকদিন বোনাস সময় পেলাম, খুবই মজা। আমি বাঁচতে চাইলাম, ওরা বলল বাঁচা যাবে না। এখন মরতে চাচ্ছি, ওরা বলছে মরা যাবে না। কৃতর বুক ফেটে কান্না পাচ্ছে। তিনি বললেন, জেনথিপে অনেকক্ষণ ধরে বসে আছেন, তাকে নিয়ে আসি। জেনথিপে সেই কান্না শুরু করলেন। তার দিকে একেবারে তাকাতেই সক্রেটিসের বুক ফেটে যাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেললেন। কিছুতেই স্ত্রীর দিকে তাকাতে পারবেন না। তাকালেই তিনি কেঁদে ফেলবেন। স্ত্রীকে সরিয়ে দিতে হবে, বকা দিয়ে হলেও পাঠিয়ে দিতে হবে। আদালতের কক্ষ থেকেই তার জন্য মানুষ কাঁদছে, বন্ধুরা কাঁদছে, শিষ্যরা কাঁদছে, কিন্তু সেই কান্নায় সক্রেটিস ভেঙে পড়েননি। তাহলে জেনথিপের কান্না সইতে পারছেন না কেন? যে মেয়েটি সারা জীবন এক মুহূর্ত সুখ দিলেন না, সেই মেয়েটির চোখের পানিতে এত দুঃখ থাকতে পারে? তিনি ভাবতেই পারেননি। সক্রেটিস মুখ শক্ত করে আছেন, কিন্তু বড় বড় নিঃশ্বাস লুকাতে পারছেন না। যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হবে চোখের জলের। তিনি কৃতকে বারবার ইশারা করছেন জেনথিপিকে সরিয়ে নিতে, কিন্তু কৃত চুপ করে আছেন। নির্দোষ স্বামীর মৃত্যুদণ্ডের বুক ভাসিয়ে কাঁদছেন এক স্ত্রী। তাকে সরিয়ে নিতে যে শক্তি লাগে সেটি কৃতর নেই। কৃতও কাঁদছেন। কান্নার বেশি সময় পেলেন না তারা। সব ব্যবস্থা করতে রাত হয়ে গেছে। সক্রেটিসকে একা কারাগারে রেখে সবাইকেই চলে যেতে হবে। সক্রেটিস কিছু দিন সময় পেলেন। সাধারণত রায় দেওয়ার পরের দিন মৃত্যু ঘটনা হয়, কিন্তু অ্যাথেন্স এখন পবিত্র সময় চলছে। এই পবিত্র সময়ে কোনো অপবিত্র কাজ করার নিয়ম নেই। এই সময় যুদ্ধ করা যায় না, কাউকে হত্যা করাও যায় না, কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয় না। পবিত্র সময় শেষ হলে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই কদিন তিনি জেলখানায় থাকবেন। এই পবিত্র সময়ের কাহিনী খুবই পুরনো আর প্যাচের। এর সাথে গ্রিক মিথোলজির বিখ্যাত গোলকধাঁধা বা ল্যাবিরিন্থ এর গল্প জড়িত। লম্বা সেই কাহিনীটি মোটামুটি এরকম: কয়েকশো বছর আগে গ্রিসের দ্বীপ থেকে একটি ভয়াবহ ঘটনা ঘটে। সেখানে রাজা মিনোসের সুন্দরী রানী একটি আরও সুন্দর ষাঁড়কে ভালোবেসে ফেলে। এই অদ্ভুত ভালোবাসার সন্তানও হয় এক অদ্ভুত জীব, আধা মানুষ আধা ষাঁড়। শরীরের নিচের দিকে মানুষের আর উপরের দিকে ষাঁড়। রাজা মিনোসের বংশের এই উদ্ভট প্রাণীটির নাম দেওয়া হলো মিনোটর। এই মিনোটর দুটি কাজ করতে ভালো পারে। সে ধরে ধরে মানুষ খেত আর ভয়াবহ যুদ্ধ করত। কেউ তাকে হারাতে পারত না। তাকে নিয়ে যুদ্ধে বের হলে কৃতদ্বীপের রাজা একের পর এক নগরকে হারিয়ে দিল। এক সময় অ্যাথেন্সকেও জয় করলো। তখন ঠিক হয় তারা অ্যাথেন্সকে ধ্বংস করবে না, কিন্তু প্রতি বছর অ্যাথেন্স থেকে 7জন তরুণ 7জন তরুণী মিনোটরের খাদ্য হিসেবে পাঠাতে হবে। এই শর্ত অনেক বছর মেনে চলেছিল অ্যাথেন্স। প্রতি বছর মিনোটরের খাদ্য পাঠাতো তারা। অবশেষে অ্যাথেন্সের রাজা জনাব এজিয়ানের ছেলে থিসিয়াস ঠিক করে যে এভাবে মরার জন্য আর মানুষ পাঠাবে না অ্যাথেন্স। সে নিজে যাবে মিনোটরের সাথে যুদ্ধ করতে। থিসিয়াস যাওয়ার আগে দেবতার কাছে মানত করলো, যদি জিততে পারে তাহলে প্রতি বছর অ্যাথেন্স থেকে ডিলোস দ্বীপে দেবতা অ্যাপোলোর কাছে এক জাহাজ উপহার পাঠাবে। থিসিয়াস যাওয়ার সময় বাবাকে বলে গেল, এখন জাহাজে কালো পতাকা উড়ালাম, যদি জিততে পারি তাহলে ফেরার সময় সাদা পতাকা উড়াবো। তুমি দূর থেকে পতাকা দেখেই বুঝতে পারবে আমি বেঁচে আছি নাকি মরে গেছি। মিনোটর থাকতে একটি গোলকধাঁধার ভেতরে, যেটির নাম ল্যাবৃন্থ। এই ল্যাবৃন্থ একটি পেঁচানো, যে কেউ একবার ঢুকলে আর এর থেকে বের হওয়ার রাস্তা পেত না। আর সেই যুগে মিনোটর তাকে মেরে ফেলতো। থিসিয়াস গেল সেই ল্যাবৃন্থরে, গিয়েই বুঝলো ঘটনা খারাপ। কারো সাহায্য ছাড়া এই ল্যাবিরিন্থ রহস্য সমাধান অসম্ভব। সে বুদ্ধি করে প্রেমের ফাঁদে জড়ালো কৃতদ্বীপের রাজকন্যাকে। রাজকন্যার বুদ্ধিতে থিসিয়াস একটি সুতা নিয়ে এক প্রান্ত বাঁধলো নিজের শরীরের সাথে, আরেক প্রান্ত বাঁধলো গোলকধাঁধার দরজায়। এতে গোলকধাঁধার যেখানেই যাক সে সুতো ধরে দরজা ফিরে আসতে পারলো, পথ হারালো না। এক সময় সুযোগ মতো মিনোটরকে মেরে ফেললো। দৈত্যের হাত থেকে অ্যাথেন্স মুক্ত হলো। ফিরে আসার সময় থিসিয়াস বেশ আনন্দে জাহাজের কালো পতাকা নামাতে ভুলে গেল। তার বাবা রাজা এজিয়ান দূর থেকে জাহাজে কালো পতাকা দেখে ভাবলেন ছেলে মারা গেছে। রাজা সাগরে ঝাঁপ দিয়ে মারা গেলেন। সেই থেকে রাজা এজিয়ানের নামে
সেই সাগরের নাম রাখা হলো এজিয়ান সাগর। তো থিসিয়াস ফিরে এসে অ্যাথেন্সের রাজা হলো। তার প্রতিজ্ঞা মতো এক জাহাজ উপহার প্রতি বছর অ্যাথেন্স থেকে ডিলোস দ্বীপে যায় দেবতা অ্যাপোলোর জন্য। প্রতি বছর গ্রীষ্মের সময় এক জাহাজ উপহার পাঠায়। জাহাজ সারা দিন থেকে অ্যাথেন্সে ফিরে আসা পর্যন্ত অ্যাথেন্সের পবিত্র সময়। এই সময় অ্যাথেন্স যুদ্ধ করে না, কাউকে হত্যা করে না, কাউকে মৃত্যুদণ্ড দেয় না। এই বছর সেই জাহাজ মাত্র গতকাল অ্যাথেন্স থেকে ছেড়েছে, যে কোনো দিন ফিরে আসতে পারে। যেদিন ফিরবে তার পরদিনই সক্রেটিস হেমলক পান করতে হবে। সেজন্য এক মুহূর্ত কেউ জানে না ঠিক কোন দিন সক্রেটিসের মৃত্যু হবে। এই কদিন সক্রেটিসের কারাগারে থাকবেন, তার পায়ে শিকল পরানো হয়েছে। সক্রেটিসের মৃত্যুদণ্ডের খবর শুনে তরুণরা দলে দলে আসছে অ্যাথেন্স থেকে। অ্যাথেন্সের বাইরে নানান নগর থেকে প্রতিদিন লোক আসছে। সক্রেটিসের শিওরে মৃত্যু বসে আছে। কদিনের মধ্যেই জীবন প্রদীপ নিভে যাবে। নিভে যাওয়ার আগে সমস্ত শক্তি দিয়ে জ্বলে উঠেছে সেই প্রদীপ। হ্যাঁ, সক্রেটিস জ্বলছেন, তার আত্মা টকবক করে ফুটছে। তিনি সারাদিন কথা বলছেন। জেলখানায় নিচু গদিটার মাঝখানে জুবুথুবু হয়ে বসেছেন বৃদ্ধ সক্রেটিস। হাসিমুখে কথা বলছেন। তাকে ঘিরে অনেকগুলো তরুণ, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ হাঁটু গেড়ে, কেউ কথা শুনছে। এই তরুণ এসেছে গ্রিসের দূর দূর প্রান্ত থেকে। এদের কেউ কেউ সারাদিন এখানে বসে থাকে, একদল যায় একদল আসে। সারাদিনই সক্রেটিস তাদের সাথে আলাপ করছেন। রাজনীতি, বিজ্ঞান, জীবন, প্রেম, কিচ্ছু বাকি নেই। সব কিছু নিয়ে কথা বলে যাচ্ছে সক্রেটিস, আর তরুণরা গ্রোগ্রাসে গিলছে। মৃত্যুর পূর্বে মানুষ যা বলে তা গভীর বিশ্বাস থেকেই বলে, তাতে ভরং থাকে না। তাই এই মুহূর্তে সক্রেটিস যা বলছেন তা একেবারে জীবন্ত বাণী। প্রতিটি কথা যেন লাফাচ্ছে। লাফানো কথাগুলো কার আগে কে ধরবে তা নিয়ে তরুণরা ব্যস্ত। সক্রেটিসের বিচার সবচেয়ে আঘাত করেছে প্লেটোকে। সে বাড়িঘর একরকম ছেড়ে দিয়েছে, প্রতিদিন এখানে আসে, সকাল থেকে রাত পর্যন্ত কারাগারেই থাকে। এখন কারাগারই প্লেটোর ঘর। প্লেটো বেশি কথা বলে না, সে সবাইকে দেখে। প্লেটো ভাবে, এটি কি জেলখানা? ডাক দাও অ্যাথেন্সের গুণীমানী লোকদের, কেউ বলবে না এটি জেলখানা। এই মুহূর্তে এটি একটি স্কুল, দর্শনের স্কুল, জ্ঞানের স্কুল। এমনই একটি স্কুলের স্বপ্ন প্লেটো দেখতেন, যেখানে সক্রেটিস তাদেরকে শেখাবেন। কিন্তু সক্রেটিস জীবনে কোনো দিন কোনো পেশাদারি কাজ করেননি, তিনি কোনো স্কুল বানাননি। কিন্তু আশ্চর্য, মৃত্যুর আগে তার জেলখানাটাই হয়ে গেছে অ্যাথেন্সের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ স্কুল। এই স্কুলের বিশেষত্ব হলো শিক্ষককে কোনো পয়সা দিতে হয় না, পয়সা দিতে হয় দারোয়ানকে। ঘুষ না পেলে দারোয়ান কাউকে ঢুকতে দেয় না। কৃত ব্যবস্থা করেছেন তিনি, সব কজন দারোয়ানকে ঠিক করে রেখেছেন। কেউ সক্রেটিসের সাথে দেখা করতে এলে যেন তাকে দেখা করতে দেওয়া হয়, সব খরচ কৃতর। জেলে বসে সক্রেটিস তরুণদের সাথে মজা করছেন। তিনি বললেন, ওরা আমাকে শাস্তি দিল, হেমলক খেতে মরতে বলল। আমি বললাম, ঠিক আছে, আনো তোমার হেমলক, এক টানে খেয়ে ফেলি, কাহিনী খতম। তখন বলল, না না, এখনও খতম হয়নি কাহিনী। আপনি কিছু বাড়তি সময় পেয়েছেন। জাহাজ ডিলোস দ্বীপ থেকে না ফেরা পর্যন্ত আপনার সময় আছে। আমি ভাবলাম আরেক সমস্যা, এখন এই বাড়তি সময় নিয়ে আমি কি করব? জেলে বসে একলা একলা ঘাস চিবাবো? কিন্তু ঘটনা দেখো, তোমরা আমাকে এমন করে ঘিরে ধরেছো, বাড়তি সময় তো দূরের কথা, নাও খাওয়ার সময়ও নাই। প্লেটো বলল, আমাদের সৌভাগ্য, আমরা আপনাকে কদিন পাচ্ছি। সেই কদিনে নানান নগর থেকে ছেলেরা আসছে, তারা সব দার্শনিক। আপনার কথা সারা পৃথিবীতে নিয়ে যাবে। মৌমাছির মতো আসছে, আপনার মুখের মধু চায়। কৃত বললেন, হ্যাঁ, মধু। আমরা জীবনভর সক্রেটিসের কাছ থেকে মধু নিলাম, আর বিনিময়ে তাকে দিলাম হেমলক বিষ। সকল তরুণ আহা করে উঠল। পরিবেশের আবার গম্ভীর হয়ে গেল। সক্রেটিস বললেন, কৃত, তুমি কিন্তু ভীষণ ঝামেলাবাজ। ছেলে পেলেগুলোকে নিয়ে মজা করছি, আর তুমি সুযোগ পেলে দুঃখের পেঁচালি শুরু করো। তুমি একটি দুঃখজীবী প্রাণী। কৃত বললেন, হ্যাঁ, বুড়ো হলে সবাই দুঃখজীবী হয়ে যায়। সবাই তো সক্রেটিস না। সক্রেটিস হলো চিরতরুণ, সে দুঃখজীবী না, সে চিরকাল সুখজীবী। শোনো সুখজীবী, আমি যাচ্ছি, বিকেলে আসবো। আমার ছেলে কৃতবুলাস এখানে রইল, কিছু লাগলে ওকে বললেই হবে। সক্রেটিস বলল, সেটিই ভালো, তুমি বাড়ি গিয়ে দুঃখ দুঃখ মুখে একটি গোসল দাও। কৃতবুলাস থাকুক, সে তরুণ, সে এখনও সুখজীবী। তার মুখে তাকালে আমি সেই তরুণ কৃতকে দেখতে পাই। কৃতবুলাস মুচকি করে একটু হাসলেন। সক্রেটিস বললেন, কৃতবুলাস, নতুন কোনো খবর আছে? কৃতবুলাস বলল, জেনোফান নামে এক লোকের খবর আছে। তিনি বাবার কাছে আপনার কথা জানতে লোক পাঠিয়েছেন। তিনি নাকি প্লেটোর বন্ধু, প্লেটোর কাছেও তার লোক গেছে। প্লেটো বলল, জেনোফান বই লিখবে সক্রেটিসকে নিয়ে। বই? সক্রেটিস বললেন, তাই নাকি? এই জেনোফান ছেলেটাও বড় অদ্ভুত। সে আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলল, ঘুরলো, কিন্তু কিছু জিজ্ঞেস করতো না, কোনো কথা বলতো না। তার হাতে সবসময় থাকতো লম্বা একটি পেপিরাস টুকরা, ঝোলার মধ্যে দোয়াত। আমি যার সাথে যা বলতাম
সে খসখস করে লিখে ফেলতো। আমি বলতাম, জেনোফোন এই যে লিখছো এগুলো দিয়ে কি করবে? জেনোফোন উত্তর করতো, আমার স্মৃতিশক্তি কিঞ্চিত দুর্বল, তাই আমি লিখে রাখি, পরে মনে করে দেখি সক্রেটিস আসলে কি বলেছিলেন। এগুলো আমার পথে দেখায়, এগুলো আমার কাজে লাগে। প্লেটো বলল, কাজে লাগছে? জেনোফোন বই লিখতে শুরু করেছে। সক্রেটিসের বিচারের বিস্তারিত জানতে চেয়ে আমার কাছে লোক পাঠিয়েছে, সে ডায়লগ লিখবে। সক্রেটিস বললেন, কিন্তু সে এখন কোথায়? ক্রিটোবুলাস বলল, তিনি এখন স্পার্টায় থাকেন। প্লেটো বলল, সে স্পার্টার রাজার উপদেষ্টা? অ্যাথেন্সে যতগুলো গণতন্ত্র আছে ততদিন সে ফিরতে পারবে না, ফিরলে জীবন যাবে, তাই সে স্পার্টাতেই বসতি নিয়েছে। সক্রেটিস বললেন, জেনোফোন যে লেখালেখি করে জানতাম না তো। প্লেটো বলল, তার লেখার হাত খুবই ভালো, স্পার্টায় গিয়ে লেখা শুরু করেছে, ঘোড়া পালনের উপর চমৎকার একটি বই লিখেছে। সক্রেটিস বললেন, বাহ, তার উন্নতি দেখে আমার খুব ভালো লাগছে। ক্রিটোবুলাস বলল, জেনোফোন নাকি একটি অদ্ভুত বই লিখবেন, এমন বই আগে কেউ লেখেননি। কি বই? ঘর, গৃহস্থালী, ধন সম্পদ, কৃষি নিয়ে। বইয়ের নাম দিয়েছে ওইকোনোমিকাস। ঐক্য মানে ঘর গৃহস্থালী, আর নেমো মানে ব্যবস্থাপনা বা নিয়মকানুন। গৃহস্থালী ঠিকভাবে চালানো নিয়ে জেনোফোন এই বই লিখেছে। মজার কথা হলো, এই বই নাকি শুরু হবে আপনি আর আমি দুজন কথা বলছি। মানে কি? তুমি আর আমি কথা বলছি? প্লেটো বলল, মানে হলো জেনোফোনের ওইকোনোমিকাস বইয়ে দুটি চরিত্র হলো সক্রেটিস আর ক্রিটোবুলাস। বইয়ের শুরুতে সক্রেটিস ক্রিটোবুলাস জিজ্ঞেস করলো কিভাবে গৃহস্থালী চালাতে হয়। তার উত্তরে সক্রেটিস তাকে বোঝাচ্ছেন সম্পদ কি জিনিস, সম্পদ সংসারের জন্য কত দরকারি, কিভাবে সংসার চালানো উচিত, এইসব। সক্রেটিস বললেন, তাই নাকি? আমরা গ্রিকরা তো সম্পদ, গৃহস্থালী এসব নিয়ে লিখি না, আমরা খুব জ্ঞানী খুঁজি। এটি একটি নতুন কাজ। এই বইয়ের মাধ্যমে শুধু সক্রেটিসই না, আমাদের ক্রিটোবুলাসও অমর হয়ে গেল। ক্রিটোবুলাস লজ্জামাখা হাসি দিল। প্লেটো বলল, জেনোফোন সক্রেটিসের স্মৃতিকথা লিখবে। আপনার বিচারের সময় সে অ্যাথেন্সে ছিল না, আমাদের কাছে লোক পাঠিয়েছে বিচারের বিস্তারিত জানার জন্য। সক্রেটিস বললেন, জেনোফোন ভালো লিখবে, কিন্তু তুমি লিখলে আরও ভালো হবে। সারা পৃথিবীতে তোমার মতো লেখার হাত আর কারো নেই, তুমি লেখালেখি ছেড়ে দিও না। প্লেটো গম্ভীর, কিছু বলছে না। ক্রিটোবুলাস বলল, সক্রেটিসকে নিয়ে সবাই বই লিখতে শুরু করেছে। জেনোফোন লিখছে, ফিদো লিখছে, আমার বাবা ক্রিটো, এন্টিস্থনিস, ইউক্লিড, আরও অনেকে। সে সক্রেটিসকে দেখছে, সেই লিখছে বই। সক্রেটিস বললেন, এরা সবাই আমার অন্তরের প্রিয় মানুষ, আমি খুব খুশি, এরা আমাকে বাঁচিয়ে রাখছে। তবে আমি বলবো, প্লেটোর মতো আমায় কেউ বোঝেনি। যদি প্লেটো লিখে সেটি পূর্ণাঙ্গ হবে। প্লেটো জানে সক্রেটিসকে যদি কেউ বুঝে থাকে সেটি প্লেটো। সে কলম হাতে নিলেই লেখা আসে, ঝরঝর বৃষ্টির মতো লেখা, কিন্তু অনেক দিন থেকে সে কিছুই লিখছে না। যেদিন সে তার সব কবিতা নাটক পুড়িয়ে দিয়েছে তারপর থেকে আমার কিছুই লেখেনি, তবে অনেক নোট নিয়েছে। সক্রেটিসের অনেক কিছু খসড়া লিখে রেখেছে, এখনও লিখছে। লোকে যতটুকু লেখে বই বের করে, প্লেটোর খসড়াই তার থেকে বড়। যে কাজে প্লেটো হাত দেয় সেই কাজ অন্য কেউ করলে লাভ হবে না। যদি প্লেটো সত্যি সক্রেটিসকে নিয়ে লিখতে শুরু করে তাহলে আর কেউ দর্শন শাস্ত্রের পাত্তাই পাবে না। প্লেটো অমিত প্রতিভাধর কবি, তার লেখা মানুষ পড়তে বাধ্য হয়। এত মিষ্টি হাত সবার হয় না। তবে সমস্যা হলো এই মুহূর্তে তার মন খুবই বিক্ষিপ্ত। সক্রেটিসের প্রতি অবিচার তার সব কিছু থামিয়ে দিয়েছে। তার মনে হয় তার জন্য লিখব। যে অ্যাথেন্সের মানুষ সক্রেটিসের মতো মানুষকে খুন করছে তাদের জন্য লিখে কি হবে? তবুও চোখ বুঝলেই প্লেটোর মনে নানান ভাবনা আসে, কল্পনায় সুন্দর সুন্দর সংলাপ আসে। প্লেটো সক্রেটিসের দিকে তাকালো। একটু আগে সক্রেটিস কি তাকে লেখার আদেশ দিলেন? সক্রেটিসকে নিয়ে লেখা শুরু করা উচিত। মৃত্যু না হওয়া পর্যন্ত কাউকে সুখী বলা যায় না, ততদিন শুধু সৌভাগ্যবান বলা যায়। সলন। লেখালেখি সক্রেটিসের বড়ই অপছন্দ। তিনি সারা জীবন কিছুই লেখেননি। কবিদের তিনি ভীষণ অপছন্দ করেন। কবিরা সব মিথ্যার রাজা, তারা অকারণে মিথ্যা বলে, মজার মজার মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে। এরিস্টোফানিসের মতো প্রতিভাবান ছেলে না জেনেই সক্রেটিসের নামে ভুলভাল নাটক লিখে তার জীবন ভয়াবহ বিপদ নিয়ে এসেছে। মানুষ ওই নাটকের সক্রেটিসকেই মনে রেখেছে। কবিদের মজা মাখানো মিথ্যা কথায় মানুষ বিশ্বাস করে। গুজব সৃষ্টিতে কবিরা ওস্তাদ। সক্রেটিসের সত্যের পূজারী, মিথ্যা তার সহ্য হয় না, সেজন্য সক্রেটিস কবিদের দু চোখে দেখতে পারেন না। কিন্তু জীবনের একেবারে শেষ সময় সক্রেটিসের নিজেরই কবিতা লিখতে ইচ্ছা করছে, অদ্ভুত রকমের ইচ্ছা। তার মাথায় কবিতা ঘুরছে, তিনি ভাবছেন, এ তো মহা ঝামেলা হলো। সবাই জানে আমি কবিতা বিদ্বেষী মানুষ, সেই আমি কিনা কবিতা লিখব? কারাগারে সারাদিন তার সময় লোক থাকে, জ্ঞানের আলাপে অন্য চিন্তা মাথায় আসতে পারে না। কিন্তু সন্ধ্যার পরে তার কাউকে কারাগারে থাকতে দেয় না। সন্ধ্যাটা একাই কাটাতে হয় সক্রেটিসের। তখন তার মাথায় কবিতা আসে, শব্দগুলো পোকার মতো গুনগুন করে, কথাগুলো সব ইসপের গল্পের মতো।
এসব খুব সুন্দর সুন্দর গল্প লিখছেন। তার গল্প বাচ্চাদের জন্য খুবই শিক্ষণীয়। শুধু বাচ্চা নয়, চাইলে বাচ্চার বাবা মায়েরাও শিখতে পারে। পশু পাখি নিয়ে কেমন অদ্ভুত অদ্ভুত গল্প লিখছে এইসব, বড় ভালো লাগে। এসব অ্যাথেন্সের লোক নয়, কিন্তু গ্রিক। তার গল্প সারা গ্রিসের মানুষই জানে। এসবের গল্পগুলো ছন্দে ছন্দে সক্রেটিসের মাথায় পোকার মতো ঘুরছে। লিখতে না পারলে এই পোকা যাবে না। লিখতে পেপিরাস দরকার। জেলে দারোয়ানকে পেপিরাস দিবে? সক্রেটিস একটি সুযোগ নিলেন। দারোয়ান তাকে পছন্দ করে। একবার বললে কাজ হলো। হাসিমুখে পেপিরাস আর কলম এনে দিল। সক্রেটিস শুরু করলেন। ইসপের গল্পকে ছন্দ বসিয়ে লিখবেন কবিতা। সক্রেটিসের নিজেরই বিশ্বাস হচ্ছে না যে তিনি কবিতা লিখছেন। ছোটবেলায় সক্রেটিসের মাঝে মাঝেই কেমন যেন একটি শব্দ শুনতেন। কে যেন তাকে ডেকে একটি নারী কি সুরে কি যেন বলতেন তুমি সঙ্গীত করো, কবিতা লিখো, কাব্য করো। এই জীবন সঙ্গীত কবিতা কোনোটাই সক্রেটিস করেননি। এখন এই শেষ সময়ে সত্যি কবিতা লিখছেন। তিনি কবিতার দিকে তাকালেন। ইসপের সবচেয়ে জনপ্রিয় গল্প খরগোশ আর কচ্ছপের দৌড় নিয়ে লিখছেন। আলস্য দোষে খরগোশ দিবা নিদ্রা দেয়, সেই ফাঁকে কচ্ছপ দেখো দৌড়ে জিতে দেয়। সময় থাকতে হও সাবধান, না হইলে শেষে খরগোশ হয়েও হাঁটতে হবে কচ্ছপের কাছে। সক্রেটিস ভাবছেন এই কবিতা নিয়ে কি করা যায়। প্লেটোকে দেখানো যায়। লেখালির সবচেয়ে বড় বিচারক হলেন প্লেটো। তার মতো মেধা পৃথিবীতে বিরল। তাকে দেখলে সে জুৎসই একখান মন্তব্য দেবে, এক আধটু ঠিকঠাকও করে দিতে পারবে। কিন্তু সমস্যা হলো প্লেটো এখন কবিদের দুচক্ষে দেখতে পারে না। সে মনে করে সক্রেটিসের বিপদের দায় পুরোটাই এরিস্টোফানিসের। সে ওই নাটকটা না লিখলে মানুষ সক্রেটিসকে একটু ভুল বুঝতো না। বিনা দোষে সক্রেটিসের মৃত্যুও হতো না। কবিদের প্রতি এখন প্লেটোর রাগ এমন পর্যায়ে গেছে যে সে উঠতে বসতে বলে আমার ক্ষমতা থাকলে আমি সব কবিকে নির্বাসন দিতাম। একটি আদর্শ রাষ্ট্রে কবিদের কোনো দরকার নেই। এই অবস্থায় প্লেটোকে কবিতা দেখানো যাবে না। সক্রেটিস ভাবছেন আমি কবিতা লিখলে শুনে ছেলেটা দুঃখ পাবে। ওকে দুঃখ দেওয়া ঠিক হবে না। প্লেটোর মতো এমন শিষ্য আমার আছে ভাবলেই আনন্দ হয়। তাহলে তাকে শোনাবে যায়। জেনটিপি পৃথিবীর সব কবিতার প্রথম পাঠক অবশ্যই তাদের বউ অথবা প্রেমিকা। পরদিন দুপুরে জেনটিপি এলেন খাবার নিয়ে। দুপুরের খাবারটা তিনি স্বামীকে নিজে হাতে খাওয়ান। সক্রেটিসের জেলখানায় সারাদিন মানুষ আর মানুষ। বেচারি জেনটিপি দুদণ্ড স্বামীকে একলা পান না। তাই কৃত ঠিক করে দিলেন ঠিক দুপ্রহরের সময় সক্রেটিসের জ্ঞানের ক্লাস 1 ঘন্টা বিরতি। সেই সময়টা শুধু জেনটিপি আর সক্রেটিসের। তাদের সন্তানেরা থাকতে পারে, অন্য কেউ থাকতে পারবে না। জেনটিপিকে কবিতা শোনালেন। সক্রেটিস বললেন এই জিনিস আর কেউ জানে না, শুধু তুমি জানো যে আমি কবিতা লিখি। জেনটিপি হো হো করে হাসছেন। সক্রেটিস রাগ করলেন। কবিতা এমন খারাপ হয়েছে যে হাহা হি হি করে হাসতে হবে? জেনটিপি বললেন সারা জীবন শুনে এসেছি আমার স্বামী বিরাট জ্ঞানী। তার জ্ঞানের কথা দুনিয়ার বেবাক মানুষ জানে, শুধু আমিই জানি না। আর এখন বের হলো আমার স্বামী একজন বিরাট কবি। একথা দুনিয়ার কেউ জানে না, শুধু আমি একলা জানি। এবার সক্রেটিসও হাসলেন। সারা জীবনের হাসলেই জেনটিপিকে সুখ দিতে কোনো চেষ্টা করেননি। মেয়েরা যে এত সহজে খুশি হয় এই হিসাব তার জানা ছিল না। তার জীবনে মেয়েদের অধ্যায়টা কেমন খালিই রয়ে গেল। যে কটা দিন আছে আরও কিছু কবিতা লিখে জেনটিপিকে দিয়ে যেতে হবে। এগুলো হবে এই মেয়েটির সম্পদ। এমন খুশির দিন জেনটিপির জীবনে আর আসেনি। তার স্বামী তার জন্য কবিতা লিখছেন। অ্যাথেন্সে এমন ভাগ্যবতী নারী আর কে আছে? তিনি খুশি, মহাখুশি। কিন্তু জেনটিপি হাসলেন না, শুধু করলেন কান্না, ভয়াবহ কান্না। সক্রেটিস জিজ্ঞেস করলেন কেন কাঁদো? জেনটিপি বললেন সব কান্নার কারণ হয় না, আর এত কারণ দিয়ে কি করবেন? আপনি তো কোনোদিনই আমাকে বোঝেননি। এখন মরণকালে আর বুঝে কি হবে? সক্রেটিস বললেন কথা সত্য, এখন আর বুঝে কোনো লাভ নাই। জেনটিপি আবার বললেন এখন আমার কথার উত্তর দেন। এত কিছু থাকতে আপনি এসবের গল্প নিয়ে কবিতা লিখছেন কেন? আপনি জ্ঞানী মানুষ, সারা জীবন দর্শন চর্চা করেছেন। এখন হঠাৎ এসবের কচ্ছপ, খরগোশ, ইঁদুর, সিংহ, কাক, শিয়াল এসব নিয়ে শুরু করলেন কেন? কি পেলেন এসবের মধ্যে? সক্রেটিস বললেন ঘটনা হলো এসব এখন আমাদের কাছে আলাদা ব্যক্তি। তুমি তো এসবের কাহিনী জানোই তো। তিনি রাজ্যের সব পশু পাখি নিয়ে গল্প লিখছেন, বাচ্চাদের জন্য উপদেশ গল্প। ছোটবেলায় মা বলতেন আরে এটি তো সবাই জানে। আমি বলেছি এসবের নিজের জীবনের কাহিনী কথা। কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি জানো না? কিভাবে মারা গেছেন এসব? তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, বিনা অপরাধে মৃত্যুদণ্ড, তাই নাকি? ডেলফি শহরের মানুষ তাকে মিথ্যা চোর সাজিয়েছিল, লুকিয়ে তার ঝোলায় একটি সোনার বাটি ভরে দিয়েছিল, তারপর ধরে বলে সে নাকি
এপোলোর মন্দিরে সোনার বাটি চুরি করেছে, সেই অপরাধে বিচার হয়। বিচারে পাহাড়ের উপর থেকে ছুঁড়ে ফেলে মৃত্যুদণ্ডের হুকুম হয়। ঘটনা তো একেবারে আপনার বিচারের মতো। ধীরে ধীরে সক্রেটিস বললেন, রাত হলেই ইসবের কথা মনে পড়ে। মাঝে মধ্যে স্বপ্নেও তাকে দেখি, মনে হয় আমি বুঝি সেই ইসব ছিলাম। তাই আত্মাই সক্রেটিসের হয়ে জন্ম নিয়েছে। জেন্থিবি বললেন, এবার দুয়ে দুয়ে চার মিলছে। আপনি সেজন্যই ইসবের গল্প নিয়ে কবিতা লিখছেন। আমার সাথে ইসবের আরও মিল আছে। আমার চেহারা তো কদাকার, ইসবের চেহারা ছিল ভয়াবহ রকম বদক্ষত। তাকে দেখলে নাকি লোকেরা ভয় লাগতো। আপনার মুখে এতদিন তো এসবের কথা শুনিনি, ব্যাপারটা আমার মাথায় আসেনি। সেদিন প্লেটো এসবের বিস্তারিত কাহিনী বলল, আমি দুয়ে দুয়ে চার মিলিয়ে নিলাম। তবে ঘটনা আরও আছে। ইসবের মৃত্যুর পর ডেলফিতে বিশাল দুর্ভিক্ষ হয়, হাজার হাজার মানুষ মারা যায়। যারা ইসবের মিথ্যা বিচার করেছিল সবাই কঠিন সাজা পায়। লোকে বলে এইসব সাপ লেগেছে। জেন্থিবি বললেন, হবেই তো, বিনা দোষে ভালো মানুষদের মেরে ফেলবে, দেবতা কি বসে থাকবেন? আপনার সাথে অ্যাথেন্সের লোকেরা যা করলো, অ্যাথেন্সেরাও সাপ লাগবে। ওই এনিতাস মেলিতাস, ওদের বিনাশ হবে। এই ভরদুপুরে আমি সাপ দিচ্ছি। ছি ছি। জেন্থিবির মুখে চেপে ধরলেন সক্রেটিস, আমি সারা জীবনে কোনো মানুষের খারাপ চাইনি। ওদের জ্ঞান নেই বলে এই কাজ করেছে। তুমি আর কোনো দিন কোনো সাপ মুখেও আনবে না। কেন? আমার সংসার ছাড়খাড় করলো, তাদের সংসারও ছাড়খাড় হবে। সক্রেটিস দেখলেন জেন্থিবি তার আগের সেই মুখরা অবস্থায় ফিরে গেছেন, কোমর বেঁধে তৈরি হয়েছেন। এখন দেখা যাবে সাপ কাকে বলে। সক্রেটিস তাড়াতাড়ি উঠে বললেন, তুমি এক্ষুনি বাড়ি যাও। জেলখানায় বড় সাহেব আসার সময় হয়েছে। জেন্থিবি বুঝলেন তার চিৎকার সাপ সাপান্ত বন্ধ করতে সক্রেটিস তাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। তিনি বললেন, ঠিক আছে, চলে যাচ্ছি। একটি অনুরোধ, দেবতা অ্যাপোলোকে নিয়ে দু একটি কবিতা লেখেন। অ্যাপোলোর ইশারাতেই জাহাজটা আটকে আছে, আপনি এখনও বেঁচে আছেন, তাকে নিয়ে লেখেন। সক্রেটিস বললেন, অবশ্যই লিখব, কাল তোমাকে সেই কবিতা দেখাবো। সন্ধ্যায় সক্রেটিস আবার বসলেন কবিতা লিখতে। ইসবের গল্প নিয়ে দুটি কবিতা আর দেবতা অ্যাপোলোকে নিয়ে একটি গীতি কবিতা লিখলেন। এবার ঘুমাতে হবে, একটি গাঢ় নিদ্রা দরকার। কিন্তু নিদ্রা গাঢ় হলো না। একটি সমস্যা হয়েছে, কদিন ধরে তিনি কেবল স্বপ্ন দেখেন। দু চোখ এক হলেই হুড়হুড় করে চলে আসে স্বপ্ন, অদ্ভুত অদ্ভুত স্বপ্ন। কোনো মাথা মুন্ডু নেই, আগোড়া নেই। এসবকে প্রায়ই স্বপ্নে দেখেন এসব পাহাড় থেকে পড়ে যাচ্ছে, পড়তে পড়তে ডেলফির মানুষদের কি যেন বলছে। আজ অন্য একটি স্বপ্ন দেখলেন, সেটি আরও অদ্ভুত। স্বপ্নে দেখলেন সক্রেটিস একটি ছোট্ট শিশু হয়ে গেছেন। শিশুটি মাত্র জন্ম নিয়েছে, জন্ম নিয়েই সে প্লেটোর হাত ধরে হাঁটছে। সক্রেটিস ভাবেন, কেন এসব স্বপ্ন দেখছেন? তিনি কি মরতে চান না, নাকি আবার ফিরে আসতে চান? তাই কি এমন অদ্ভুত স্বপ্ন দেখছেন? স্বপ্ন নিয়ে গভীর চিন্তায় পড়লেন তিনি। তেমন কাউকে বললেন না, নিজে নিজে চিন্তা করেন, মৃত্যুর পর আসলে কি হয়? আত্মা কোথায় যায়? আত্মা কি আবার ফিরে আসতে পারে?